ভোরের সূচনা হয়েছে। পাখির কোলাহলের ডাক, মিষ্টি রোদের অল্প আলো বড় জানালা ভেদ করে আলতো করে ছুঁয়ে দিচ্ছে ইরার মুখ। অল্প মিষ্টি রোদ মুখে পড়তেই ইরা কপাল কুঁচকে ফেল, গায়ের উপর জড়ানো কমফোর্ট টেনে মুখ ঢেকে নিল। ঘুম জড়ানো কণ্ঠে পেটের ওপর অল্প হাতের স্পর্শ পেতেই ইরা তৎক্ষণাৎ চোখ মেলেই তাকালো। আদিল ইরার খুব কাছে, নিঃশ্বাসের প্রতিটি হৃদস্পন্দন ভেসে আসছে। ইরা ধীরে ধীরে আদিলের হাত থেকে পেটের ওপর থেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করতে লাগলো। ইরার এমন ছটফটানি দেখে আদিল দুহাতে আর শক্ত টানে নিজের বুকের কাছে টেনে নিয়ে বলল, পাগলামো করতে ব্যর্থ করিস না জান। ইরা আদিলের বুকে নখ দাবিয়ে দিল, বলল, আপনি ছাড়ুন আমায়। আমাকে সবসময় শুধু ছাড়তে বলিস কেন? সমস্যা কি তোর? আমার ছোঁয়া ভালো লাগে না তোর? ইরা হাতের নখ আদিলের বুক থেকে তুলে আদিলের আরেকটু কাছে বুকের সাথে মিশে গিয়ে বলল, আমাদের কবে একটা বাবু হবে? আদিল যেন কানে ভুল শুনলো। সকাল সকাল তার ছোট্ট বউটা কি বলছে? বিয়ের মাসখানেক হয়নি এখনো, বাসর তো দূরের কথা, ডিরেক্ট বাচ্চা নেওয়ার বায়না করছে। সত্যিই জীবনটা পুরাই পান্তা ভাত। আদিল বুকের ভেতরে লুকিয়ে থাকা ইরার মুখটাকে নিজের দিকেই ঘুরিয়ে বলল, আজকাল কানে একটু কম শুনি। কি বললা? আবার বলো। আদিলের বলা কথা ইরার কানে যেতে ইরা চোখ ছোট ছোট করেই বলল, আমার শ্বশুর মানে আশরাফ শিকদার আমায় একদম ঠকিয়ে দিল। আদিল কপাল কুঁচকেই বলল, মানে? আমার বয়স কেবল 18+, আমাকে কিনা একটা বয়রা ছেলে দিল। একদম ঠকিয়ে দিল আমায় আশরাফ শিকদার। আদিল মুচকি হেসেই বলল, আহারে, দুঃখ হচ্ছে তোমার জন্য। হুম, দুঃখ হলে একটু কান্না করতে হয়। আপনি একটু কান্না করেন, আমি দেখব। তোমার শখ দেখে আমি শিহরিত। স্বামীকে কাঁদানোর জন্য পায়তারা করছো, তাই না? শালি, তুমি বিশ্বজাহান্নামী। ইরা মুখ বাঁকিয়ে বলল, কোথায় যাবা? জাহান নামে। ঠিক আছে, স্বামীর মন বুঝতে না শিখলে তো জাহান্নামে যেতে হবেই, তাই না? আপনার মন আছে তো? তাহলে আমায় দেখান দেখি কত বড়। মন তো দেখানো যাবে না। তুমি ছেলে অন্য কিছু দেখতে পারো, মনের থেকেও বড়। ইরা কপাল কুঁচকে ফেলল। ছি, কি বাজে। তৎক্ষণাৎ আদিল ইরার ওপরে উঠে শুয়ে পড়ে। ইরা কানের কাছে গিয়ে বিড়বিড় করেই বলে, আজ একটু দেখো না বউ, তোমার স্বামী ঠিক কতটা বাজে। ইরা চোখ মুখ এতক্ষণ বন্ধ করে ফেলেছে, রাগে কটমট করেই বলল, বেড়া মানুষ মানেই খারাপ। সময়ের সাথে সাথে তাদের অসৎ ব্যবহার আরো বৃদ্ধি পায়। ছি, ছাড়ুন। আদিল ইরার ঘাড়ে মুখ টোপাতে টোপাতেই বলল, আই নিড ইউ, বাট নট নাও, ইন এক্স্যাক্টলি 48 আওয়ার্স। আদিল দীর্ঘশ্বাস টেনেই বলল, ঠিক 48 ঘন্টা পর আমি তোমাকে চাই। একদিকে আমার নির্বাচন, অন্যদিকে তুমি। দুটোই আমার চাই। আমার জন্য দুইটাই সুখের, তাই দুটোকে একসাথে চাই। রেডি হয়ে যাও, মনের সাথে সাথে দেহের মিলনের। কোনো এক্সকিউজ চলবে না বউ। ছোট বলে তুমি আর ছাড়টা পাবে না। এরা অল্প ঠকিলেই বলল, মানে? আদিল শিকদারের ছাড় দেয়া দেখলা এতদিন, এবার থেকে আদিল শিকদারের ভালোবাসা দেখবা। আদিল শিকদার যেইটা চাই সেইটাই পাই, হয়তো ইচ্ছাকৃত নয়তো অনিচ্ছাকৃত, চাই মানেই চাই। এরা শুকনো ঠকিলেই বলল, আপনি কি কোনোভাবে আমায় ভয় দেখানোর চেষ্টা করছেন? আমার বউ আমাকে ভয় পাবে? আচ্ছা, এইটাও কি সম্ভব? আপনি কি কোনোভাবে আমায় ইমপ্রেস করতে চাইছেন? একদম না। আদিল শিকদার এতটাও ভণ্ড নয় যে দিন শেষে ঘরের বউকে ইমপ্রেস করবে। দরকার পড়লে বাইরের শিলামিলা টিলা ওদেরকে ইমপ্রেস করব, তাও তোমাকে নয়। এরা গাল ফুলিয়েই বলল, ঘরের বউ হলে কি ইমপ্রেস করা যায় না? না। কেন? তাহলে দাম বেড়ে যায়। এরা মুখ বাঁকিয়ে বলল, কিছুদিন পর এমপির বউ হয়ে যাব। এতটুকু দাম না থাকলে কি আর হবে? তাহলে কি আপনি আদিল শিকদারের বউয়ের পরিচয় বাঁচতে চাইছেন? হ্যাঁ, মেয়েরা তো স্বামীর পরিচয় নিয়েই বাঁচে। আমি তো এমন মেয়ে বিয়ে করিনি। আমি চাই তুমি তোমার পরিচয় নিয়ে বাঁচো। কাল যদি আমি বেঁচে না থাকি, মরে যাই, তখন? আদিলের কথা শেষ করার আগেই ইরা আদিলের মুখ চেপেই বলল, উল্টাপাল্টা কথা বলবেন না একদম। মরে গেলেই তো জীবন শেষ। এই অল্পকালীন বিচ্ছেদ চাই না আমি। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত একসাথে থাকার চিন্তা করেন। আদিল ইরার ছোট্ট ছোট্ট বলা প্রতিটা কথাকে বেশ গুরুত্ব দিয়েই বলল, তুমি থাকবে তো জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার সাথে? ইনশাআল্লাহ। আদিল কিছু মিনিট চুপ থেকেই বলল, তোমার স্বামীর পাপের খাতাটা বেশ ভারী। সেই পাপ দেখার পর তোমার না আবার ঘৃণা চলে আসে? ইরা বলল, কি সেই পাপ? জানতে চাই আমি।
সময়ের সাথে সাথে সব জেনে যাবে বউ। তুমি তো এখনো বাচ্চা মেয়ে, আর একটু বড় হয়ে নাও, তারপর না হয়। আদিলের বাক্য শেষ করার আগেই ইরা বলে উঠল। বড় হলে তারপর বাসর করবেন, তাই তো? আদিল দাঁতে দাঁত পিষেই বলল। 18+ হয়ে গেছে, এর থেকে বড় বউ আমি ডিজার্ভ করি না। তুমি তো বললা তোমার একটা বাচ্চা লাগবে, তাই ভবিষ্যতে এমপি হওয়ার পূর্ব পরিকল্পনা করে তোমাকে স্বেচ্ছায় একটি বাচ্চা দান করব। আদিল শিকদার কখনো কাউকে খালি হাতে ফিরিয়ে দেয় না। এরা কপাল কুঁচকে ফেললো, তাই দেখে আদিল অল্প হেসেই বলল। ইতিহাসে তুমিই প্রথম বউ যে কিনা বাসর করার আগেই বাচ্চার আবদার করছে। অতিরিক্ত খুশিতে আমি গর্বে গর্ভবতী হয়ে যাচ্ছি। ইরা আদিলের কথা শুনে ফিক করেই হেসে ফেলল। কিছুক্ষণ আগে অল্প ভালোবাসায় নিজের মনের কথাটা চট করে বলে দিল, আর এখন কিনা সেই কথা নিয়ে তাকে খোঁটা দেয়া হচ্ছে। আর কখনো বলবো না আপনাকে মনের কথা। ইরা রাগে ফুসফাস করে বিছানা থেকে উঠে যেতে চাইলে আদিল ইরার হাত টেনে রাতের সেই টাওয়ালটা হাতে দিয়েই বলল। আমার ইজ্জত হরণ করলা তুমি। আমি তোমার নামে উচ্চ আদালতে মামলা করব। শেষমেশ কিনা স্বামীর ইজ্জত। ছি, মুখে বলতে লজ্জা লাগছে। ইরা মেজাজ ঝাঁঝিয়েই বলে ওঠে। বেহারা লোক, বাজে লোক, ছি! রাতে কি কেউ টাওয়াল পরে শোয়ে? আমি বিচার দেব আপনার নামে। আদিল অল্প হেসে খুব সিরিয়াস হয়ে বলল। কি বিচার দিবা? আপনি রাতে ছে কথা বলতে ইচ্ছে করছে না আপনার সাথে। কালকে থেকে আপনি যদি আমার পাশে ঘুমান তাহলে আমি আপনাকে তুলে ফেলে দেব। আদিল সিরিয়াস হয়ে বলল। আমার ওজন কত জানো তুমি, এই মেয়ে? না, আর জানতে চাইও না। যদি আমি একা তুলে ফেলতে না পারি আপনাকে, তাহলে ডজন খানেক কামলা ভাড়া করে নিয়ে আসবো আপনাকে নিচে ফেলে দেওয়ার জন্য। আমি কি আর এমনি এমনি বলি? শালি তুমি বিশ্বজাহান্নামী। ইরা মুখ বাঁকিয়ে নিচে চলে গেল। আশরাফ শিকদার নির্বাচন নিয়ে কথা বলছেন, সাথে আদি শিকদার নিজেদের পূর্ব পরিচিত মানুষদের সাথে আলাপ আলোচনায় বেশ ব্যস্ত। আজকে অহনা শিকদার অফিসে যাননি। অহনা শিকদার অফিসে যেতে চাইলে আশরাফ শিকদার কড়াভাবেই নিষেধ করেন। বাইরে বেশ রিস্ক, একা একা বাড়ির বাইরে যাওয়াটা কারোর জন্য সেফ নয়। রিফাত অফিসের ফাইল চেক করে নিয়ে এসেছে অহনা শিকদারের কাছে সিগনেচার করাবে বলে। রিফাত সমস্ত পেপার অহনা শিকদারের রুমে রেখে নিচে চলে আসছে। বাড়ির ভেতরে 10 থেকে 12 জন লোক বসে আছে। তাদের মধ্যে পুলিশের সংখ্যাই বেশি। আরো বেশ কিছু লোক আসবে কিছুক্ষণ পর। তখন আশরাফ শিকদার সবাইকে নিয়ে বাইরের বাগান বাড়ির ছোট্ট রুমটায় চলে যাবেন। রিফাত গিয়ে বসলো সোফায় আশরাফ শিকদারের পাশে। বাড়ির কিছু সার্ভেন্ট এসে সবাইকে চা নাস্তা দিয়ে গেল। আশরাফ শিকদার চা নাস্তা শেষ করে নিজের ছোট ভাই আদি শিকদারের সাথে সবাইকে বাগান বাড়িতে পাঠিয়ে দিলেন। তিনি সকালের মেডিসিন নেননি। অতিরিক্ত টেনশন এবং ছোটাছুটি লেগে আছে কিছুদিন যাবত। হয়তো নির্বাচন শেষ হয়ে গেলেই তারপর থেকে আর হিমশিম খেতে হবে না। হার্টের ব্যথাটা আজকাল একটু বেশি অনুভব করেন আশরাফ শিকদার। আশরাফ শিকদার এবং রিফাত মিলে নির্বাচন নিয়ে বেশ কিছু কথা বললেন। নির্বাচনের জন্য যত লোক প্রয়োজন নিয়ে নাও, পুলিশ কমিশনারদের লাইন লাগিয়ে দাও। তারপরেও আমি সুস্থ স্বাভাবিক নির্বাচন চাই, ঝামেলামুক্ত নির্বাচন। যাদেরকে দেখলে সন্দেহ হবে তাদেরকে নির্বাচন কেন্দ্রের আশেপাশে আসতে দিবে না, যথেষ্ট সতর্কতা অবলম্বন করবে। রিফাত বেশ স্বাভাবিকভাবেই বলল। অবশ্যই স্যার, আপনি একদম টেনশন করবেন না। আশরাফ শিকদারের ফোনে হঠাৎ ফোন আসায় তিনি কথা বলতে ব্যস্ত হয়ে পড়েন। রিফাত বসে বসে চা খাচ্ছে। কলি একদম কলেজে যাওয়ার জন্য রেডি সেডি হয়ে নিচে চলে এসেছে। কলি এদিক সেদিক না তাকিয়ে বরং রিফাত যেখানে বসে আছে সেদিকে এগিয়ে গেল। রিফাত কলিকে প্রথমে খেয়াল না করলেও কলি যখন রিফাতের সামনে এসে দাঁড়িয়েছিল তখন দেখে অনেকটাই অবাক হয়। কলি রিফাতের উদ্দেশ্যেই বলে উঠল। চলুন, আমাকে কলেজে নামিয়ে দিয়ে আসবেন। রিফাত হাত ঘড়িতে সময়টা একবার দেখে নিল, কেবল 8টা বেজে 20 মিনিট। এত আগে কিসের কলেজ? রিফাত সোজা কলির মুখের উপর বলে দেয়। সরি ম্যাম, এই চাকরিটা আমার নয়। আর না, আমি আপনাদের বাড়ির ড্রাইভার। আপনি বাড়ির ড্রাইভারের সাথে কলেজে চলে যান। কলি কপাল কুঁচকে ডাকলো আশরাফ শিকদারকে। কলির প্রথম ডাকেই আশরাফ শিকদার কলির কাছে চলে আসলেন। কলি হঠাৎ আশরাফ শিকদারকে ডাকতে দেখে রিফাত থতমত হয়ে গেল। কলি আশরাফ শিকদারকেই বলল। আব্বু, তোমার বিয়েকে বলো আমাকে কলেজে দিয়ে আসতে। তোমাদের বাড়ির যে ড্রাইভার
আমাকে কোনো বিপদ থেকে সেভ করতে পারবে না। ভাইয়া নির্বাচনের জন্য এখন আমাদের কত শত্রু তুমি বলো তো বড় আপু। এখন কি আমার ড্রাইভারের সাথে যাওয়া ঠিক হবে? কলি একদমে কথা শেষ করে বড় এক দীর্ঘশ্বাস টেনে নিল। আশরাফ শিকদার অবাক হয়ে মেয়ের বুদ্ধি দেখলেন। এত ছোট বয়সেও কত টেনশন। আশরাফ শিকদার অল্প হেসেই বললেন, কলিকে কলেজে নামিয়ে দিয়ে আসো রিফাত। রিফাত হ্যাঁ বলবে নাকি না বুঝতে পারছে না। তারপরও না বলার রাইট তো তার নেই। কলি মিটিমিটি করে হাসছে, তাই দেখে রিফাত বেশ বিরক্ত বোধ করলো। কলির ছলানো বেলানো কথায় কিভাবে আশরাফ শিকদারের মতো স্ট্রং মানুষকে পেঁচিয়ে নিল। রিফাত আশরাফ শিকদারকে সম্মতি জানিয়েই বলল। জি স্যার, নিয়ে যাচ্ছি। বলেই রিফাত দূর পায়ে বেরিয়ে গেল বাড়ির ভেতর থেকে। কলিও রিফাতের পেছন পেছন হেঁটে চলে গেল। আশরাফ শিকদার কথা শেষ করে গিয়ে বসলেন টেবিলে। অহনা শিকদারের বানানো স্যুপ আশরাফ শিকদারের এর দিকে এগিয়ে দিয়ে বলেন। স্যুপটা খেয়ে নাও। আশরাফ শিকদার কপাল কুঁচকে ফেললেন। রেগুলার কি সব হেলদি খাবার দাও আমাকে, ছে বিরক্ত লাগে। আমি আর এই হেলদি স্যুপটা খাবো না, আমাকে বিরিয়ানি দাও। অহনা শিকদার গম্ভীর চোখে তাকিয়ে বলেন। মাথা ঠিক আছে তোমার? শরীরের কথা চিন্তা করে স্যুপটা খাও। আর সকাল সকাল কিসের বিরিয়ানি, হ্যাঁ? হ্যাঁ, আমাকে বিরিয়ানি দাও। আমার ঝাড়ুটা কোথায়? আশরাফ শিকদার চোখ নামিয়েই বলেন। আমি কখন বলছি আমি স্যুপ খাবো না? আমি তো খাবোই স্যুপ, 100 বার খাবো। তুমি স্যুপ বানিয়েছো বলে কথা, আমাকে খেতেই হবে। আশরাফ শিকদার ফের অহনা শিকদারের দিকে আঙুল তাক করেই বলেন। কথায় কথায় আমাদের মাঝে হুটহাট ঝাড়ুকে টেনে আনো কেন? তুমি জানো না আমাদের মাঝে থিয়েরি পার্সন কাউকে আমি একদম অ্যালাউ করব না। ঝাড়ু আবার থার্ড পারসন হয় কিভাবে? ঝাড়ু কি মানুষ? চুপ করো রাগিনী। বিয়ের পর থেকেই তুমি সাথে করেই থিয়েরি পার্সন নিয়ে আসছো, সেজন্য তো কথা কথায় কথায় আমাকে ঝাড়ু দেখিয়ে দাও। মনে হয় বাপের বাড়ির ওয়ারিশ। অহনা শিকদার নিজের রাগ সংযত করে বললেন। বিয়ের পর সাথে ঝাড়ু নয়, আমার বাবা ডজন খানেক গরু মহিষ দিয়েছিল। এখন আমাকে সেগুলো সুদে আসলে ফেরত দাও। আশরাফ শিকদারের চোখে কালো ধোঁয়াশার মতো লাগলো সবকিছু। আগেও বেশ কয়েকবার খোঁটা দিয়েছিল, আজকে আবার। তাই আশরাফ শিকদার বিরক্ত টেনেই বললেন। তুমি ভুলে যেও না অহনা, আমি একজন স্বরাষ্ট্রমন্ত্রী। ওইসব ডজন খানেক গরু মহিষ আমি তুড়ি মেরে নিয়ে আসতে পারি। অহনা শিকদার চেয়ার টেনে বেশ স্বাভাবিকভাবেই বললেন। ঠিক আছে, আমিও দেখি একজন স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে হাতে তুড়ি মেরে ডজন খানেক গরু মহিষ আনে। সাথে সাথে আশরাফ শিকদার ফোনটা বের করে কাউকে কল দিবে তার আগেই অহনা শিকদার আশরাফ শিকদারের কাছ থেকে ফোনটা কেড়ে বিরক্তি টেনেই বললেন। একজন স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে বলেছিলেন তিনি হাতের তুড়ি মেরে ডজন খানেক গরু মহিষ উপস্থিত করবেন। তাহলে তার হাতে ফোন কেন? আশরাফ শিকদার গলা খাকারি দিয়ে গলা পরিষ্কার করেই বললেন। আমার মাইন্ডে আঘাত করো না অহনা, আমি একজন স্বরাষ্ট্রমন্ত্রী। আপনি আমার মাইন্ডে আঘাত করে কথা বলবেন না আশরাফ শিকদার। আমি একজন স্বরাষ্ট্রমন্ত্রীর ওয়াইফ। মাইমুনা শিকদার প্রিয়াসের রুম থেকে বের হয়ে সোজা চলে আসেন খাওয়ার টেবিলে। তার কপালে বিন্দু বিন্দু ঘামের রেখা দেখা। অহনা শিকদার জিজ্ঞাসা করলেন। প্রিয়াসের কি অবস্থা? মাইমুনা শিকদার কিছু সময় চুপ থেকেই পরেই বলেন। আমার ছেলেকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করেন ভাইজান। আশরাফ শিকদার খুব স্বাভাবিকভাবেই বলেন। আগে আদিলের নির্বাচন শেষ হোক তারপর। এই মুহূর্তে আমি কোনো রিস্ক নিতে চাচ্ছি না। আদিল, ইরা, আদিব সহ সবাই খাবার টেবিলে খেতে বসেছে। আজকে আপাতত তারা কেউ বাড়ির বাইরে বের হবে না। আপনি আমাকে ইগনোর করছেন কেন? কোনো উত্তর নেই, বরং কথাটিকে এড়িয়ে যাওয়া হচ্ছে। তাই ভেবে কলি চিৎকার করেই বলল। একটা প্রশ্ন মানুষকে মানুষ কয়বার করতে পারে? রিফাতের কোনো প্রতিক্রিয়া নেই। কলি বিরক্ত সহ আরো মেজাজ হারিয়ে জোরে চেঁচিয়ে উঠল। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না?
এবার যেন কথাটা ঢুকে পড়লো রিফাতের শান্ত মস্তিষ্কে। রিফাত গাড়ি চালানো বন্ধ করে তাকালো কলির দিকে। আশপাশটা কেমন যেন জনশূন্য মনে হচ্ছে। রিফাত শুষ্ক ঢোক গিলেই বলল। হ্যাঁ বলেন। কলি রিফাতের দিকে দৃষ্টি অনুপাত করেই খুব স্বাভাবিক গলায় বলল। ডু ইউ লাভ মি? রিফাত এক উত্তরে খুব স্বাভাবিকভাবে জানিয়ে বলল। নো। কেন ভালোবাসেন না আমাকে? না। কলি রেগে গিয়ে রিফাতের শার্টের কলার ধরে নিজের কাছে টেনে নিয়ে বলল। আমি সত্যিই আপনাকে ভালোবাসি, ট্রাস্ট মি। আমি কখনো ছেড়ে যাব না আপনাকে। রিফাত কলির হাত থেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করেই বলল। কখনো দেখেছেন আপনি বড়লোক ফ্যামিলির মেয়ে হয়ে ছোট ফ্যামিলিতে সংসার করতে? এই ভেদাভেদ নিয়ে ভালোবাসা সম্ভব শুধু নাটক সিনেমাতেই। এখনো সময় আছে, নিজের ভুল শুধরে নেন। আবেগ বাদ দিয়ে বিবেকে ফিরে আসুন। কলি ভয়ঙ্কর ভাবে হেসেই বলল। ভালোবাসায় ছোট লোক বড় লোক ওইসব কিছু ম্যাটার করে না। আমি আপনাকে ভালোবাসি, ব্যাস। এখন আপনাকেও বাঁচতে হবে। জোর করছেন আমাকে? যদি বলি হ্যাঁ জোর করছি, তাহলেও কি ভালোবাসবেন না? ভালোবাসা জোর করে হয় না। পাগলামি করা বন্ধ করেন। আপনার বয়স কম, আবেগ থেকে বলছেন এসব কথা। আমি সত্যি আপনাকে ভালোবাসি, ট্রাস্ট মি। বড়লোকদের আবার বিশ্বাস? আশেপাশে সমস্ত নীরবতা ভেঙে কলির অশান্ত মনকে কোনোভাবে সামলাতে পারছে না। উন্মাদ বেসামাল হয়ে উঠছে বারবার। তার পাগলামোর প্রতিটি মুহূর্তকে রিফাত ইগনোর করার চেষ্টা করতে লাগলো, কিন্তু কলির পাগলামিটাও দ্বিগুণ বাড়িয়ে দিতে শুরু করলো। রিফাত বাধ্য হয়ে গাড়িতে থেকে বেরিয়ে যেতে চাইলে কলি রিফাতের হাত টেনে শক্তপোক্ত গলায় বলল। ভালোবাসি আপনাকে, প্লিজ বিশ্বাস করুন। রিফাত কলির হাতটাকে সরিয়ে দিয়ে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দেয় গালে। সাথে সাথে কলি গালে হাত চেপে ঝরঝর করে কান্না করে দেয়। রিফাত রাগান্বিত গলায় হিসিয়ে বলল। ফাজলামো মনে হয় আমাকে? আমার শরীরে টাচ করার সাহস দিছে কে তোমাকে? হাউ ডেয়ার ইউ! রিফাত গাড়িতে সহজ জোরে এক লাথি মেরে কলির দিকে তাকিয়ে চোখ গরম করেই বলল। তোমাদের মতন বড়লোক মার্কা মানুষ আমি হাজার হাজার দেখছি। তোমরা বিশ্বাসের অযোগ্য। আমার পিছু নেওয়া বন্ধ করো। নেক্সট টাইম থেকে আমার সাথে কথা বলা তো দূরেই থাক না কেন, দেখাটা যেন না হয় তোমার আর আমার। মাইন্ড। কলি গালে হাত চেপে অনবরত কান্না করতে লাগলো। আমি আপনাকে ভালোবাসি। আমি আপনার পিছু 1000 বার নেব। আপনি পারলে আমাকে ঠেকাইয়েন। যেই শরীরে টাচ করার জন্য আমাকে থাপ্পড় মারলেন, সেই শরীরটাই আমার কাছে সঁপে দিয়ে বলবেন, আমার সবটুকুই তোমার। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। বলে কলি গাড়ি থেকে নেমে চলে গেল। আশেপাশে তেমন গাড়ি চলাচল করছে না। নিরিবিলি পরিবেশ। কলি হাঁটা শুরু করলো। রিফাত ও কলির রাগের কারণটা বুঝতে পেরে সাথে সাথে গাড়ি থেকে নেমে গেল। কলি এত দ্রুত হাঁটছিল যে রিফাত কলিকে ধরতে পারছিল না। রিফাতের ডাককে কোন রকম পাত্তা না দিয়ে সামনের দিকে এগিয়ে গেল। সামনে এগোতেই একটা রিক্সা পেয়ে যায় কলি। সাথে সাথে রিক্সায় উঠে পড়ে। রিফাতকে বেশ দূর থেকে সবাই দেখলো, কোনোভাবে হেঁটে পৌঁছাতে পারলো না কলির কাছে। রিফাত রাগে দাঁতে দাঁত পিষে কিরমির করেই বলে উঠল। সেটার চাকরি করি, সবগুলোই ভালের রাগ দেখায়। সে জীবনটা পুরাই তেনা তেনা করে ফেললো এরা। বিকেলে ঠান্ডা পরিবেশের উষ্ণ আর্দ্র তাপমাত্রা প্রায় শীত ছুঁই ছুঁই। এরা ছাদের এক পাশে দাঁড়িয়ে আছে। ঠান্ডা মিষ্টি বাতাসে খোলা চুল এলোমেলো হয়ে ছড়িয়ে যাচ্ছে বারবার। লম্বা চুলগুলো মেচিয়ে যাচ্ছে বারবার মিষ্টি বাতাসে। তাই এরা হাত খোপা করে নিল। ছাদে বেশ অনেক রকমের ফুল গাছ আছে। এরা গাছ থেকে লাল টুকটুকে একটা গোলাপ ছিঁড়ে নাকের সামনে নিয়ে বারবার সুবাস নিতে থাকলো। গোলাপ ফুলটা তার বরাবরই পছন্দের লিস্টে থাকে। হাজার হাজার ফুল একত্রে থাকলেও এরা সবার প্রথমে গোলাপ ফুলটাকেই চুজ করবে। আজকে আশরাফ শিকদার এক কড়া নিষেধে আদিল সহ পরিবারের কেউ বাড়ি থেকে বের হয়নি। আদিল ফোনে কিছুক্ষণ যাবৎ কারোর সাথে কথা বলছিল। সেই জন্য ইরা বেশ বিরক্ত হয়ে ছাদে চলে আসে। ছাদে চলে আসারও প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। ইরা বারবার সুবাস নিচ্ছে ফুলের। আদিল টু কোয়ার্টার পার্টের সাথে কালো গেঞ্জি পরে ছাদে চলে আসে। ইরা উল্টো দিয়ে ঘুরে দাঁড়িয়ে থাকায় আদিলকে লক্ষ্য করেনি। ইরা একদম ইরাকে এক মনে কিছু একটা চিন্তা করতে দেখে আদিল হাতের ফোনটা পকেটে গুজে
এগিয়ে গেল ইরার দিকে। ইরার কোমর টেনে নিজের দিকে ঘোরাতেই ইরা ভয়ে থতমত হয়ে উঠল। বুকে একদলা থুথু দিয়ে বলল, ওহ, আপনি? আদিল কপাল কুঁচকে ফেলে। আমি নয়তো কে? অন্য কাউকে আশা করেছিলে বুঝি? ছাড়ুন, আমি কাউকে কেন, আপনাকেও আশা করিনি। এবার থেকে আশা করো। কতদিনই বা নিরাশায় থাকবে? তোমার পাশে স্বামী ছাড়া তোমাকে এদিম এদিম লাগে বউ। ইরা খিলখিল করে হেসে ফেলল আদিলের কথা শুনে। ইরার মিষ্টি হাসি দেখে আদিল মুহূর্তেই ফিদা হয়ে গেল। একটা মিষ্টি হাসি কতটা স্বচ্ছ হয় তাই ভেবে আদিলের হাতে ইরার কোমর তো অন্য হাতে ইরার হাতের ফুলটাকে নিয়ে ইরার কানে গুজে দিয়ে খোপা করা চুলগুলোকে ছেড়ে দিল। ইরার দিকে তাকিয়ে এক স্বচ্ছ মিষ্টি হাসি হেসেই বলল, সদ্য যেন আসমানের চাঁদকে দেখছি। তোমার সৌন্দর্যে আমি প্রতি মুহূর্তেই দিশেহারা হয়ে উঠিব। প্রতি মুহূর্তেই তোমার সৌন্দর্য খুব করে আমাকে টানে। তোমার রূপের আগুনে আমি ঝলসে যাচ্ছি বউ। ইরা লজ্জাহীন গলায় ঠাস করেই বলে দিল। আমাকে আলু পাম দেয়া বন্ধ করেন হবু এমপি সাহেব। আদিল ভ্রু নাচিয়ে মজা নিয়ে বলল, যদি দিতেই হয় পাম, তবে দিব কেন আলু পাম? একদম পাম্পার পাম দেব। ইরা কপাল কুঁচকেই বলল। বেহায়ালো বাজে একটা, চুপ করুন। আদিল নিজের ঠোঁটে আঙুল চেপে বলল। তুমি বললা তাই কয়েক সেকেন্ডের জন্য আমি চুপ করলাম। আদিল ঠিক 2 সেকেন্ড চুপ থেকে তারপর ইরার কোমর ছেড়ে হাত টেনেই বলল, চলো কোথায় যাব? ঘুরতে। ইরা এগিয়ে আসলো আদিলের সামনে। আদিলের হাতটাকে ওপরে তুলে আদিলের চোখের সামনে ধরেই বলল। সময় কত এখন? আদিল খুব স্বাভাবিকভাবেই বলল, 5টা 21। আধ ঘন্টা পর মাগরিবের আজান পড়বে। এখন আমি কোথাও ঘুরতে যাব না, আপনিই যান। আদিল কিছুটা বিরক্ত নিয়েই বলল, এত ভয় কিসের? স্বামী সঙ্গেই তো যাচ্ছ। আব্বু বলেছে আজকে কোথাও যাওয়া আমাদের জন্য সেফ নয়, তাই আমি কোথাও যাব না, আপনি যান। আই রিপিট, এক কথা বারবার বলতে ভালো লাগে না। চলো আমার সাথে। বলেই আদিল ইরার হাত ধরে টেনে নিয়ে রুমের ভেতরে চলে গেল। ইরা অবাক হয়ে দেখলো আদিলকে বারবার মুগ্ধ হয়ে যাচ্ছে আদিলের ছোট ছোট পাগলামি দেখে। আদিল রুমের ভেতরে গিয়ে ইরার হাতটা ছেড়ে দিয়ে কাবার্ড হতে ইরার জন্য বরাদ্দকৃত কিছু জামা এনে ইরার হাতে দিয়েই বলল। অনলি 5 মিনিটস। ইরা তো না চাইতেই আদিলের দেয়া জামাটা হাতে নিল। তারপর জামাটা পরার জন্য ওয়াশরুমের দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখনই আদিল পেছন থেকে ডেকে বলে। এইখানে চেঞ্জ করবো। আই প্রমিস আমি দেখবো না। ইরা কপাল কুঁচকে ফেললো। রাগে কটমট করে আদিলের দিকে তাকাতেই বলে উঠল। শেয়ালের কাছে মুরগি বাগি দেয়া আর আপনার সামনে আমার এখানে চেঞ্জ করা সেই একই কথা। হে ইউ, তুমি কি আমাকে কোনোভাবে ইনসাল্ট করে শেয়াল বললা? শেয়ালকে তো শেয়ালই বলবো, তাই না? আদিল রাগে কটমটিয়ে ইরার দিকে এগোতে লাগলে আদিলের হাঁটার গতি বেগ বুঝতে পেরে ইরা টুস করে ওয়াশরুমের ভেতর চলে গেল চেঞ্জ করবে বলে। আদিল দরজার বাইরে দাঁড়িয়ে রেগে হকচকিয়ে বলে উঠল। পিতনির বাচ্চা, শুধু একবার বের হও। ইরা ঠোঁট কামড়ে খিলখিল করে বেশ অনেকখানি হেসে বলল। সরি এমপি সাহেব, আর আপনাকে শেয়াল বলবো না, দরকার পড়লে কুত্তা বলবো। এবার তো একটু যান। আদিল হাসবে নাকি কাঁদবে বুঝতে পারলো না, তবে কপাল কুঁচকে ফেললো এবং কাবার হতে নিজের জামা কাপড় বের করে নিয়ে আসলো। বাইরে বেশ ঠান্ডা। দুপুরের দিকে রোদটা বেশ থাকলেও সন্ধ্যার পর থেকে অনেকটাই বেড়ে যায়। তাই আদিল কালো লেদারের জ্যাকেট পরে দিল। এতক্ষণে ইরাও রেডি হয়ে নিয়েছে। আদিলের দেওয়া প্যান্ট, কালো গেঞ্জি এবং লং ওভার সাইজের হুডি পরে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো ইরা। আদিল রেডি হয়ে নিয়েছে এতক্ষণে। সে কি মেয়ে মানুষ যে তার রেডি হতে ঘন্টাখানেক লাগবে? শুধু বাকি আছে ঘড়িটা পড়তে, তাই ঘড়িটা হাতে পড়ছিল। কিন্তু ওয়াশরুমের দরজা খোলার আওয়াজে পেছন ফিরে তাকাতে অবাকের শীর্ষে উঠে যায় আদিল। ইরাকে একদম বিদেশিদের মতন লাগছে। আদিল যেন চোখের পলক ফেলতে দ্বিধাবোধ করছে। ইরা কোন রকম আদিলকে পাত্তা না দিয়ে বড় আয়নার সামনে গিয়ে মাথা আছড়ে চুলগুলোকে উঁচু করে বেঁধে নিল। চোখে একটা সানগ্লাস আর হাতে ঘড়ি পরে নিয়ে এগিয়ে গেল আদিলের দিকে এবং খুব সিরিয়াস গলায় বলল। কেমন লাগছে আমায়? আদিল হাত ঘড়িটা পরে শার্টে সানগ্লাস ঝুলে সিরিয়াস হয়ে বলল। একদম এমপির বউ বউ লাগছে আপনাকে ম্যাম। এরা ফেক করে হেসে দিয়ে বলল। ধন্যবাদ। ওয়েলকাম ম্যাম। এবার চলেন।
বলেই আদিল ইরাকে টেনে নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। এতক্ষণে মাগরিবের আজান পড়ে গেছে। ড্রয়িং রুমে হয়তো কেউ বসে নেই এখন। ইরা বেশ সংকোচে পড়ে গেল। তাকে এই পোশাকে দেখলে যদি কেউ কিছু বলে তখন কি হবে? ইরা অল্প অল্প করে হাঁটতে শুরু করলো। তাই দেখে আদিল ইরাকে কোলে তুলে দিয়ে বলল, ডায়েট করবা বুঝছো, দিন দিন মোটা হয়ে যাচ্ছ। ইরা মুহূর্তে কপাল কুঁচকে ফেলল। আমি একদম মোটা নই। আমি তো আরেকটু মোটা হতে চাই, তাহলে আমায় আরেকটু বেশি ভালো লাগবে। আম্মু বলেছে। কোনো দরকার নেই, তুমি এমনিতেই সুন্দর অ্যান্ড হট। আর তোমার হটনেস বাড়িয়ে আনাবো, তখন আবার আমি উন্মাদ হয়ে যাব। আমাকে সামলাতে তুমি হিমশিম খেয়ে যাবে। ইরা লজ্জায় মুখ ঢেকে ফেলল। ছি, কি বাজে এই পুরুষের মুখে কি কোনো কিছুই আটকায় না। ইরাকে লজ্জা পেতে দেখে আদিল ভ্রু নাচিয়ে বলল, আমার 1 মাসের পুরাতন বউ এত বেশি লজ্জা পায়? ছি আদিল, ছি। এখনো বউয়ের লজ্জা হরণ করতে পারলে না তুমি? কথা বলতে বলতে আদিল ইরাকে নিয়ে বাড়ির বাইরে চলে এসেছে। ইরা কিছুটা সংকোচ করেই বলল, আমাকে এরকম ছেলেদের মতো জামা কাপড় পরালেন কেন? যদি কেউ দেখে ফেলতো তখন? ছি, কি লজ্জাটাই না পেতাম। আপনি আমার জন্মগত অধিকার বউ। আমি ছাড়া কখনো আপনাকে অন্য কারোর সামনে লজ্জা পেতে দেব না। আপনার লজ্জা হরণ করার প্রতিটি কারণেই থাকবে এই আদিল শিকদার। আদিল ইরাকে কোলে নিয়ে সোজা চলে গেল নিচে, যেখানে বাড়ির ছোট বড় সব ধরনের গাড়ি রাখা হয়। আদিল ইরাকে কোল থেকে নামিয়ে দিল। তারপর ভেতর থেকে একটা বাইক ইয়ামাহা R15 vs 4 নিয়ে বেরিয়ে আসলো। একদম নতুন চকচক করছে বাইকটা। ইরা কখনো আদিলকে বাইক রাইড করতে দেখেনি। এই বাড়িতে আজও কয়টা গাড়ি কয়টা বাইক আছে তা ইরা জানে না। হয়তো বাইক রাইড করবে বলে আদিল ইরাকে এইরকম ড্রেস পরিয়ে নিয়ে আসলো। আদিল বাইক নিয়ে বেরিয়ে এলো। ইরা সামনে দাঁড় করিয়ে বলল, বাইকে ওঠো, কুইক। ইরা আর কপাল কুঁচকে ফেললো। আমরা এই রাতে বাইকে কেন যাচ্ছি? আমরা বড় গাড়ি করে যাই না? আদিল রাগে কটমট করে তাকাতেই ইরা বাইকের পেছনে উঠে বসলো। আদিল একটা হেলমেট পরিয়ে দিয়ে বলল, ধরে বসো, নয়তো রাস্তায় পড়ে গিয়ে তোমার কোমর সহ দাঁত ভেঙে যাবে। দরকার হলে পড়ে যাব, তাও আপনাকে ধরবো না। কেন, আমার শরীরে কি সমস্যা? কোনো সমস্যা নেই। যাবেন নাকি নেমে যাব? আদিল আর কোনো কথা বলল না, বরং বাইক নিয়ে বেরিয়ে পড়লো বাড়ি থেকে। বাড়ি থেকে বের হতেই বাইকের স্পিড হাই টেনে বেরিয়ে গেল। রাতের ঠান্ডা বাতাসে শরীরের কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে ইরা। এতক্ষণে আদিলের পেটে 2 হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরেছে ইরা। আদিল অল্প হেসে স্পিড কমিয়ে দিতে দিতেই বলল, আর একটু জড়িয়ে ধরো না জান, তা না হলে আমি সাইকেলের স্পিড নিয়ে বাইক চালাবো। ইরা তৎক্ষণাৎ আদিলের পেট থেকে হাত সরিয়ে গাড়ির ঘাড়ের এক সাইডে হাত দেয়। তা দেখে আদিলের মেজাজ চড়ক গাছ। দাঁতে দাঁত পিষে কিরমির করেই বলে উঠল, শালার কুত্তা কপাল, মনে হচ্ছে পেছনে বউ না কাজের খালা নিয়ে বাইক রাইড করছি। স্যাহ। ইরা ফিক করে হেসে দিল। ইরা আদিলের দুঃখটা বুঝতে পেরে আদিলের পেট জড়িয়ে ঘাড়ে মাথা রেখেই বলল, আর এখন কি মনে হচ্ছে? আচ্ছা, আমরা এই শীতের মাঝে এত রাতে এখানে কেন আসলাম? যুথি প্রায় 100 বার জিজ্ঞেস করে ফেলেছে ঈশানকে। ঈশান প্রত্যেকবার প্রশ্নটা এড়িয়ে গেছে। তাই দেখে যুথি ঈশানের ঠিক সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখেই জিজ্ঞাসা করলো, আমি বউ, আপনার ভুলে গেলে হবে নাকি? একটা প্রশ্ন আপনাকে আর কতবার করলে তার উত্তর আমি পাবো, আমাকে বলে দেন। ঈশান যুথিকে এক সাইড করে হাতে হাত গুজেই বলল, আদিল এবং ইরা আসছে। এত রাতে কেন আসছে? জানি না। যুথি আর প্রশ্ন করে না, ঈশানকে বরং নিজেদের গাড়িতে গিয়ে বসে। বাইরে বেশ ঠান্ডা, হাত পা সহ সবকিছু জমে বরফ হয়ে যাচ্ছে। প্রায় ঘন্টা খানিক পর আদিল এবং ইরা বাইক নিয়ে চলে আসে একটা রেস্টুরেন্টের সামনে। বাইরে অতিরিক্ত ঠান্ডায় ইরার ফর্সা হাতগুলো টকটকে লাল হয়ে গেছে। আদিল ইরার মাথা থেকে এবং নিজের মাথা থেকে হেলমেট গুলোকে খুলে বাইকের উপর রেখে দেয়। ইরার হাত ধরে নিজের কাছে টেনে আনে আদিল। তখনই খেয়াল করে ইরার হাত বরফ ছুঁই ছুঁই অবস্থা। তাই দেখে আদিল দ্রুত ইরার হাতটাকে প্যান্টের পকেটে দিতে বলে। রুমে থাকলে অন্য পদ্ধতিতে তোমার গা গরম করে দিতে পারতাম বউ। সো স্যাড, দুঃখ হচ্ছে তোমার জন্য। মুহূর্তে ইরা আদিলের পকেট থেকে হাত টেনে বের করে কপাল কুঁচকে ফেলল। বেহায়া লোক। জন্মগত থেকে।
আদিল ফোনটা বের করে কল করলো ঈশানকে। ঈশান গাড়ির ভেতরে থাকায় কারোর চোখেই পড়েনি। ঈশান কল কেটে দিল এবং জুথিকে নিয়ে বেরিয়ে এলো গাড়ি থেকে। জুথি আর ঈশান সামনে এগোতেই দেখলো আদিল এবং ইরা। জুথি ইরাকে দেখা মাত্রই জড়িয়ে ধরলো। ইরাও সেম। ঈশান এগিয়ে গিয়ে দাঁড়ালো আদিলের পাশে এবং ঠোঁটে ঠোঁট কামড়ে হেসে বলল, ডু ইউ হাগ মি বেবি? আদিল কপাল কুঁচকে ফেললো। শালা, গা ঘেঁষাঘেঁষি স্বভাব তোর এখনো গেল না না? মুহূর্তেই ঈশান মুখটাকে বাংলা পাঁচের মতো করেই বলল, মুখে মধু অন্তরে বিষ। এত আনরোমান্টিক হলে জীবনে বাসর কেন? একটা ভালো শিখতে পারবি না। তাই নাকি? তাহলে তোর বোনকে পাঠিয়ে দিস। 1 মাস আগেই তোরে কানা হয়ে দান করে দিছে, কি শিখতে পারছস? দেখ, তোর বোনকে ছোঁয়ার আগে ভ্যান ভ্যান শুরু করে দেয়। এখন জোর করে ছিঁড়তে চাইলে তোর বোন আমাকে সোজা গুলি করে মেরে দেবে। ঈশান ফিক করে হেসে দিয়ে শার্ট টেনেই বলল, দেখতে হবে না কার বোন? পুরাই জোস, হাজারে একটা। সবাই একসাথে দাঁড়িয়ে কিছু সময় নিয়ে কথা বলল, বিশেষ করে কালকের নির্বাচন নিয়ে। ঈশান এবং জুথি একটু আগে আগে এগিয়ে গেল। আদিল এবং ইরা একা ছেড়ে দিলই কিছু সময় কাটানোর জন্য। তারা সাধারণত বেশ কিছু সময় বসা থেকে বের হয় না। আজকে যেহেতু বের হয়েছে তাহলে না হয় একটু পার্সোনাল সময় কাটাক। জুথি আর ঈশান চলে গেল রেস্টুরেন্টের ভিতরে। আদিল ইরার হাত ধরে রেখেছে আশেপাশে। হাইওয়ে বেশ অনেক গাড়ি। হুট করে আদিলের ফোনে একটা কল আসায় আদিল ইরার হাত ছেড়ে ফোনটাকে রিসিভ করে কথা বলতে শুরু করলো। হয়তো একটু বেশি ইম্পর্টেন্ট কল ছিল, তাই ইরা চুপচাপ পেছন পেছন হাঁটতে লাগলো। এদিক সেদিক তাকাতাকি করতে করতে দেখলো একটা ছোট্ট বাচ্চা বিড়াল রাস্তা পার হওয়ার চেষ্টা করছে। ইরা বেশ কিছু মিনিট দাঁড়িয়ে বিষয়টা লক্ষ্য করলো। বিড়ালটাকে দেখতে দেখতে আদিলের সাথে পা মিলিয়ে চলতে পারেনি ইরা। আদিল বেশ অনেকটাই সামনে এগিয়ে গেছে। ইরা আদিলকে দু একবার ডাকে কিন্তু আদিলের কান পর্যন্ত হয়তো সেই ডাক গিয়ে পৌঁছায় না। তাই ইরা দৌড়ে যায় বিড়ালটিকে বাঁচাতে। আশেপাশে হাইওয়েতে অনেক গাড়ি আসছে যে একবার ভুলক্রমে সামনে এগোলে সাথে সাথে ধাক্কা লেগে জীবন নামের ছোট্ট পাখিটা উড়ে যেতে পারে। ইরা বিড়ালটিকে বাঁচানোর জন্য দৌড়ে গেল বিড়াল ছানার দিকে। আশেপাশে গাড়ির খেয়াল করেনি ইরা। ইরা রাস্তার মাঝে দৌড়ে গিয়ে কোলে তুলে নিল বিড়াল ছানাকে। কোলে তোলার সাথে সাথে অন্য আরেকটি গাড়ি ব্রেক উল্টে ঘুরে গেল। সাথে সাথে কয়েকটি গাড়ি উল্টে গেল। গাড়ির সাথে ধাক্কা লেগে গাড়ির সংঘর্ষে আগুনের স্ফুলিঙ্গ শুরু হয়ে যায়। আশেপাশে অতিরিক্ত আওয়াজে আদিল পাশ ফিরে তাকায়, ইরাকে খুঁজতে থাকে। কোথাও নেই। এদিক সেদিক তাকাতেও ইরাকে দেখতে না পেয়ে দৌড়ে আসে আগুনের স্ফুলিঙ্গ ঘর্ষণের কাছে। আশেপাশে হাজার হাজার গাড়ি সহ মানুষ দাঁড়িয়ে আছে। আতঙ্কে চিৎকার ও চেঁচামেচি করে উঠল। পাশে একটা বয়স্ক দারোয়ান বলে উঠল, ভিতরে একটি মেয়ে আছে, আগুন নেভাও, তাকে বাঁচাও। শব্দটা তৎক্ষণাৎ আদিলের মস্তিষ্ক জুড়ে বিচরণ করতে লাগলো। ইরা কোথায়? আশেপাশে চিৎকার, আগুনের ঝলসানো ভয়ঙ্কর আওয়াজে ঈশান সহ জুথির রেস্টুরেন্টের ভেতর থেকে বেরিয়ে আসে। আদিলের পাশে ইরাকে দেখতে না পেয়ে ঈশান দৌড়ে আদিলের কাছে ছুটে আসে। আদিল আগুনে ঝাঁপ দেওয়ার জন্য অগ্রসর হতে ঈশান আদিলের হাত শক্ত করে চেপে ধরে। জিজ্ঞাসা করে জানতে চায় কোথায় ইরা। আদিল কোনো এক ঘোরের মধ্যে আছে। দেখে ঈশান কোন রকম দু হাতে ধরে রেখেছে আদিলকে। আদিল চিৎকার করে ডাকছে ইরাকে। আদিলের এমন পাগলামো দেখে আশেপাশের সমস্ত মানুষ এসে আদিলকে সামলানোর চেষ্টা করে। আদিল রাস্তায় বসে আহাজারি করে কান্না করতে শুরু করলো। তার মনে হচ্ছে তার সবকিছু যেন জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাচ্ছে। আদিল চিৎকার করে কাঁদছে, তার ভুলের জন্য সব হয়েছে। আদিল চিৎকার করে আল্লাহকে ডাকে, হে আল্লাহ, তুমি বাঁচিয়ে দাও আমার বউকে। আমাকে নিঃস্ব করে দিও না, রহম করো আল্লাহ, ফিরিয়ে দাও আমার বউকে। হাইওয়ে থেকে শুরু করে আশেপাশের সমস্ত জায়গায় গাড়ির স্পোলিং জড়িয়ে ভয়াবহ এক অগ্নিগিরির লাভা প্রবাহিত হচ্ছে। ঈশান আদিলকে ধরে শক্ত করে দাঁড়িয়ে আছে। এতক্ষণে ফায়ার সার্ভিসের লোকেরা এসে আগুন নেভানোর কাজে লেগে পড়েছে। রাস্তায় এক পাশ থেকে অন্য পাশের কাউকে ঠিক মতন দেখা যাচ্ছে না ভয়ানক অগ্নিকাণ্ডের জন্য। মানুষ বলে পুরুষ নাকি কাঁদে না, এই কথাটা যেমন সত্যি তেমন ভুলও।
আদিলের মতন একজন শক্তপোক্ত মানুষ জড়সড় হয়ে কান্না করছে, সাথে ঈশান, জ্যোতি ও তারা এদিকে সেদিকে তাকিয়ে খোঁজাখুঁজি করতে শুরু করলো ইরাকে। সবার মন বলছে ইরা ঠিক আছে, হয়তো সত্যি ঠিক আছে। যদি ঠিক থাকে ও থাকে তাহলে ইরা কোথায়? ফায়ার সার্ভিসের সব লোকেরা মিলে এতক্ষণে আগুন নেভানোর কাজ সম্পূর্ণ করে ফেলেছে। ঈশান সহ আদিল সবাই উঠে দাঁড়িয়ে পড়েছে। আদিল ঈশানের হাতটাকে সরিয়ে দিয়ে একদিকে এদিক সেদিক খুঁজতে লাগলো ইরাকে। আশেপাশে সমস্ত মানুষ অবাক হয়ে দেখছে আদিলকে। কিছু কিছু মানুষ তো আদিলকে পাগল বলে সম্বোধন করছে। তাতেও বা কি, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটিকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। নিঃশ্বাস আটকে আসছে ভেতরে, যে কষ্টগুলো বাইরে বেরিয়ে আসতে চাইছে বারবার। আদিল কাঁপা কাঁপা শরীর নিয়ে ইরাকে খুঁজতে লাগলো। এত বড় অগ্নি দুর্ঘটনা এতক্ষণে সাংবাদিকরা সবকিছু প্রচার করে ফেলেছে। আশরাফ শিকদার সহ শিকদার পরিবারের সবাই ভীষণ রেগে গেছে আদিলের ওপরে। তেমনি টেনশনও করছে বেশ। আশরাফ শিকদার ইতোমধ্যে কয়েকবার কল করেছে আদিলকে, কিন্তু আদিল ফোন রিসিভ তো দূরেই থাক, কেটে পর্যন্ত দেয়নি। তারা কি ঠিক আছে কালকে নির্বাচন? আশরাফ শিকদার হাজারবার নিষেধ করে ফেলেছিলেন বাড়ির বাইরে যাওয়ার জন্য, কিন্তু তার অবাধ্য ছেলে কোনো কথাই না শুনে কাউকে না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে। অহনা শিকদার চেয়ারে বসে শক্ত গলায় আশরাফ শিকদারকে বললেন, এতবার নিষেধ করার পরও বাইরে যাওয়ার সাহস হলো কিভাবে? আশরাফ শিকদার সহ বাড়ির সবাই মিলে বড় টিভির পর্দায় চোখ বুলালেন। ভয়ঙ্কর অগ্নিকাণ্ড দেখলেন। সবার মতন ইয়ান, রোশন সহ ইরার বাবা মা খবরটা দেখলেন টিভিতে। রোশন খবরটা পাওয়ার সাথে সাথে গাড়ি করে বেরিয়ে এসেছে। হয়তো আদিলের অতিরিক্ত আহাজারি করা কান্নার ভিডিও সাংবাদিকরা এতক্ষণে ছড়িয়ে দিয়েছে সবার মধ্যে। ইরা বিড়াল কোলে নিয়ে বসে আছে একটি চেয়ারে। বিড়ালটি থপথপে ফর্সা, তাই ইরার বেশ পছন্দ হয়েছে বিড়ালটিকে। আজকে বাড়িতে যাওয়ার সময় বিড়ালকে সাথে করে নিয়ে যাবে। দরকার পড়লে বাড়িতে যাবে না, তবু বিড়ালকে একা রেখে যাবে না। কয়েক মিনিটের বেশ মায়া লেগে গেছে বিড়ালের প্রতি ইরার। ইরা আদর করে কতগুলো চুমু দিয়ে ফেলেছে, এতক্ষণে তার হিসাব নেই। বিড়ালটাও কাচুমাচু হয়ে বসে আছে ইরার কোলে এবং ফিটফিট করে তাকিয়ে দেখছে বারবার ইরাকে। ইরা হয়তো ভুলেই গেছে সে এইখানে একা আসেনি, সাথে তার স্বামীও এসেছিল। ইরা যেন এবার উঠে দাঁড়ালো আদিলকে খুঁজতে। ইরা একটু সামনের দিকে এগোতেই দেখলো আদিল হন্তদন্ত পায়ে কিছু একটা খুঁজছে, তাই ইরা এগিয়ে গেল আদিলের দিকে। ইরা বেশ কিছুটা সামনের দিকে এগিয়ে গিয়ে ডেকে উঠলো আদিলকে। শিকদার সাহেব। একটি ডাক দেওয়ার সাথে সাথে আদিলের শান্ত মস্তিষ্কে ডাকটা পৌঁছে যায়। আদিল পেছন ফিরে তাকায় ইরার দিকে। ইরাকে এক পলক দেখার সাথে সাথে ছুটে আসে ইরার কাছে। ইরাকে খুব বেশি স্বাভাবিক লাগছে দেখতে, না কোনো টেনশন আছে। আদিল ইরার সামনে দাঁড়াতেই ইলা বলে উঠল, আমি বিড়ালটিকে বাসায় নিয়ে যাব কিন্তু। ইরার কথার মাঝেই আদিল ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল ইরার গালে। আদিল দাঁতের দাঁত পিষেই বলল, কোথায় ছিলে এতক্ষণ? ইরাকে থাপ্পড় মারার সাথে সাথে ইরা গালে হাত দিয়ে ঝরঝর করে কেঁদে উঠল। একটা প্রশ্ন করার জন্য কেউ কাউকে থাপ্পড় মারে, তাই ইরা গাল ফুলিয়ে প্রশ্নের উত্তর না করে উল্টো ঘুরে হাঁটতে শুরু করে। তাই দেখে আদিল মেজাজ হারিয়ে ইরার বাহু টেনেই বলল, কোথায় ছিলে এতক্ষণ? আদিলের রাগের গভীরতা বুঝতে পেরে ইরা গালে হাত দিয়ে চোখের পানি মুছে নিয়ে ইশারা করে চেয়ারের দিকে আঙুল তাক করেই বলল, ওইখানে বসেছিলাম। আপনি তো আমাকে রেখে চলে গিয়েছিলেন আগে আগে। এখন এত দরদ দেখাতে আসছেন কেন? আদিল দাঁতে দাঁত পিষেই বলল, অসভ্য মেয়ে, ভুল করে আবার মুখে মুখে তর্ক করিস। এক থাপ্পড়ে সবগুলো দাঁত ফেলে দেবো বেয়াদব। ইরা রাগে কটমট করে উঠল। মেরে দিন আমায়। আদিল ইরার বাহু টেনে নিজের কাছে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরেই বলল। মিস ইউ বউ, আমি তো ভেবেছিলাম। এরা অবাক হয়ে যায় আদিলের কর্মকাণ্ডে। সেকেন্ডে সেকেন্ডে মানুষ কিভাবে পোল্ট্রি খায়। এক লোক তো দেখি গিরগিটির থেকেও দ্রুত রং বদলায়। ইরা আদিলের কপট ছাড়ানোর চেষ্টা করলেও আদিল ছাড়ে না ইরাকে। আশেপাশে মানুষের উপস্থিতি বুঝতে পেরে ইরা বলে উঠল, আশেপাশের সবাই নাটক সিনেমা দেখছে, তাও আবার ফ্রিতে। মুহূর্তেই আদিল ইরাকে ছেড়ে দিয়ে
ইরার 5 আঙুলের ভাঁজে নিজের আঙুল ঢুকিয়ে সাথে সাথে করে সবার সামনে থেকে ইরাকে নিয়ে চলে আসে। ঈশান এবং জুথি বেশ কিছুটা স্বস্তি পেয়ে এগিয়ে যায় সামনের দিকে। রোশন প্রায় অনেক দূরে দাঁড়িয়ে বিষয়টা লক্ষ্য করে দেখছিল। ইরা ঠিক আছে ভেবে একটা দীর্ঘশ্বাস নেই। তবে ইরার খুব কাছে আদিলকে দেখে অনেকটাই অস্বস্তি বোধ করে রোশন। কোনো রকম ইগনোর করে গাড়িতে গিয়ে বসে রোশন। আদিল আশরাফ শিকদারকে কল দিয়ে সবটাই জানিয়ে দিয়েছে। আশরাফ শিকদার প্রথমে একটু রাগারাগি করলেও পরে সবাই ঠিক আছে শুনে স্বস্তি পায় এবং আদিল ইরাকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে বলে ফোন কেটে দেন। ইরা জ্যোতির পাশে চেয়ারে ছোট্ট বিড়ালটিকে নিয়ে কাচুমাচু হয়ে বসে আছে। বিড়াল ছানাটা তো তার বেশ পছন্দ হয়েছে। এখন যদি আদিল নিষেধ করে বিড়াল ছানাকে বাড়িতে নিয়ে যাওয়া যাবে না, তখন কি হবে? এরা শক্ত করে ধরে রেখেছে বিড়ালটাকে। আদিল দীর্ঘশ্বাস টেনে চেয়ারে গা এলিয়ে দিয়ে বসে আছে। আদিলকে চুপচাপ দেখে ঈশান দুষ্টুমির ছলেই আদিলকে বলল, বিশ্বাস কর, তোকে দেখলে একদম হিরো আলমের বিশ্বাস কর, তোকে দেখে একদম হিরো আলমের মতো লাগছে। আদিলের শান্ত মস্তিষ্কটা বিগড়ে গিয়ে হকচকিয়ে উঠল। শালা, তুই আর তুলনা করার জন্য মানুষ পেলি না, সোজা চলে গেলি হিরো আলমের কাছে। আদিল একবার হাত ঘড়িতে সময়টা দেখে নিল। ঠিক 11টা 59 মিনিট। আর মাত্র 1 মিনিট, তারপর 12টা বেজে যাবে। নতুন একটি দিন শুরু হবে এবং খুব সুন্দর একটি মুহূর্ত। আদিল মনে মনে অল্প হেসে নিল। ঠিক 12টা বেজে উঠতেই আদিল হাত দিয়ে ইশারা করার সাথে সাথে রেস্টুরেন্টে ভিন্ন রকমের লাইটের আলো জ্বলজ্বল করে জ্বলে উঠল। সেই সাথে বিভিন্ন রকমের ফুল বেলুন তো আছেই, সাথে সাথে বেশ সাউন্ডে মিউজিক বেজে উঠল। হঠাৎ এমন ভাবে হওয়াতে সবাই বেশ অবাক হয়ে তাকিয়ে থাকে। লাইটের অল্প অল্প আলোতে আদিলের মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে। মুখে একরাশ হাসি নিয়ে ইরার দিকে তাকিয়ে আছে। ইরা বিষয়টা বুঝে উঠতে আসে আদিলের দিকে। তখনই আদিল আবারও হাত দিয়ে ইশারা করতেই আশেপাশের সবাই একসাথে তালে তাল মিলিয়ে বলতে লাগলো, হ্যাপি বার্থডে টু ইউ মিসেস ইরা শিকদার। ইরা অবাকের শীর্ষে পৌঁছে যায়। ইরার তো মনেই ছিল না আজকে তার জন্মদিন। যদি জন্মদিনই হয় তাহলে কেন তার আব্বু আম্মু কল করলো না তার সাথে দেখা কেন করলো না? মুহূর্তে ইরার মুখটা ফ্যাকাশে হয়ে উঠল। সে হয়তো ভুলে গেছে জন্মদিন এখনই শেষ নয় শুরু। আদিল এগিয়ে গেল ইরার দিকে। সাথে সাথে বড় লাইটের আলো জ্বলজ্বল করে জ্বলে উঠল। চারপাশে এত এত মানুষ যাদেরকে ইরা আগে কখনো দেখেনি। এরা কারা? তখনই আদিল ইরার কানে ফিসফিস করেই বলল, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা বউ। তোমার ছোট্ট জীবনটা ফুলের মতো সুন্দর, মনোমুগ্ধকর হোক। এরা থ্যাংক ইউ জানিয়ে ফের আবারও এদিক সেদিক তাকাতাকি করছে। তাই দেখে আদিল বলে উঠল, নার্ভাস ফিল করছো? এদেরকে আউট করে দেবো? আদিলের অনাকাঙ্ক্ষিত কথায় ইরার বুঝতে বাকি রইল না। আদিল রেস্টুরেন্টটা বুক করে নিয়েছে। ইরার জন্মদিন আজ তা আদিল কিভাবে জানলো? তাই ইরা আদিলকে প্রশ্ন করতে চাইলে আদিল ইরার ঠোঁট চেপে বলল, সব বলবো পরে, একান্তে বসে, এখন নয়। বলেই আদিল ইরার 5 আঙুলের হাত গুজে এগিয়ে নিয়ে গেল সামনের দিকে। রেস্টুরেন্টের কিছু স্টাফ মিলে বড় একটি কেক নিয়ে আসলো। এনে আদিল এবং ইরার সামনে বড় একটা টেবিলে রাখলো। পাশেই জুথি এবং ঈশান দাঁড়িয়ে। তাদের কাছে এখন সবটাই ধোঁয়াশার মতো পরিষ্কার। সবাই খুব আনন্দিত। এরা একরাশ হাসি নিয়ে আদিলকে উদ্দেশ্য করেই বলল, জানেন, আগে কখনো কেউ আমাকে এমনভাবে উইশ করেনি। ধন্যবাদ আপনাকে। আদিল অল্প হেসে খুব স্বাভাবিকভাবেই বলল। কেকটা কাটুন ম্যাম, সবাই অপেক্ষা করছে। বলেই আদিল ইরার হাত ধরে কেকটা কাটতে শুরু করলো। পাশে সবাই জোরে জোরে জন্মদিনের শুভেচ্ছা জানালো। আদিল কেকের এক টুকরো ইরার মুখে খাইয়ে দিয়ে বলল, ভালোবাসি বউ তোমাকে, বড্ড বেশি। সারা জীবন তুমি আমার সাথে থাকলে তোমাকে এর থেকেও বড় বড় সারপ্রাইজ দেবো, ট্রাস্ট মি বউ। ইরা অল্প হেসে কেকের এক টুকরো আদিলের মুখে দিয়ে বলল, আমায় লোভ দেখাবেন না, বাচ্চা নই আমি। আদিল মুখটাকে গম্ভীর করে পকেটে থেকে একটা ডায়মন্ডের রিং ইরার হাতে পরিয়ে দিয়ে ফের আবারও একটা হাতে চাবি রিং দিয়ে বলল, বাইরে যে উপহারটা আছে তা দেখলে না আবার একলা হয়ে আমার কোলে উঠে বসো। ইরা কপাল কুঁচকে ফেলল। চুপ করুন বেহায়া লোক। পরপর ইরা সবাইকে এক এক করে কেক খাইয়ে দিল।
হ্যালো? আদিল কপাল কুঁচকে ফেলল। এখনো ঘুমাওনি যে? ঘুমিয়ে পড়বো কিছুক্ষণ। কেবল পড়া শেষ করেছি। ও, কেমন হয় এক্সাম? হুম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি এত রাতে জেগে আছেন? কালকে ভাইয়ার নির্বাচন, কিছু কাজ করছিলাম তাই। তুমি ভোট দিতে আসবে তো? হুম, যাবো। এক্সাম শেষ করে। তাহলে কি আমাদের দেখা হবে? দেখা হওয়াটা কি খুব দরকার? ভালো হয়। হুম, এখন রাখি। বলেই রিমঝিম কলটা কেটে দিল। রেস্টুরেন্টের ভেতরে খুব সুন্দর করে জন্মদিনের উদযাপন করে আদিল এবং ইরা বেরিয়ে আসে রেস্টুরেন্ট থেকে। ঈশান এবং জুথি কিছু গিফটের জন্য দিয়েছিল। একটা বড় পার্সেল ইরার হাতে দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানালো জুথি। ইরাও খুব খুশি খুশি মনে গিফটটাকে হাতে তুলে নিল। ইরা হাতের মাঝে চাবির রিংটা ঘোরাতে ঘোরাতে আদিলের দিকে মুখ ঘুরিয়ে বলল। এটা কিসের রিং? আদিল অল্প কিঞ্চিত হেসেই বলল। জাস্ট ওয়েট। ইরা মাথা নেড়ে সম্মতি জানালো। আদিল ইরার হাত ধরে সামনের দিকে এগোতেই দুজন বডিগার্ড এসে আদিলকে বলল। স্যার, সবকিছু কমপ্লিট। মুহূর্তেই আদিল ইরাকে বলে চোখ বন্ধ করার জন্য। ইরা কিছু মিনিট নার্ভাস ফিল করলেও আদিলের জোড়াজোড়িতে চোখ বন্ধ করে ফেলে। আদিল ইরাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। ঈশান এবং জুথি বেশ কৌতূহল নিয়ে সবকিছুই দেখছে। আদিল ইরাকে বড় একটি গাড়ির সামনে দাঁড় করে চোখ খুলতে বলে। ইরাও সাথে সাথে চোখ খুলে ফেলল। গাড়ির উপরে লাল চাদর দিয়ে ঢাকা থাকায় এরা অনুমান করতে পারছিল না ঠিক কি আছে। তাই ইরা এক টানে চাদর খুলতেই চোখ ধাঁধিয়ে যায়। এত বড় 4 চাকার গাড়ি দেখে ইরা বেশ অবাক এবং কৌতূহল নিয়ে আদিলের সামনের দিকে তাকায়। আদিল অল্প হেসে শুধায়। দিস ইজ ফর ইউ, মাই কুইন। এরা কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। এত বড় গাড়ি দিয়ে সে কি করবে। এরা আদিলের দিকে তাকিয়ে ঝরঝর করে কেঁদে উঠে বলল। আমার এসব কিছুই চাই না। আপনি আছেন তো? আদিল ইরার কপালে আলতো চুমু খেয়ে বলল। স্বামী কিছু দিলে নিতে হয়। ইকবাল খান সহ বাড়ির সব দারোয়ানরা মিলে দাঁড়িয়ে আছে। রোশন চেয়ার টেবিলে সবকিছু ভেঙে গড়িয়ে দিচ্ছে। তার রাগের কারণটা সবারই অজানা। রোশন রেগে গেলে শুধু যে ভাঙচুর করে এমনটা নয়, মানুষও খুন করতে দ্বিধাবোধ করে না। ইকবাল খান সহ পরিবারের সবাই ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ ভাঙচুরের শব্দে সবার ঘুম ভেঙে যায়। এক এক করে সব বডিগার্ডরাও এসে হাজির হয়। ইকবাল খান সবাইকে ইশারা করেন বলেন চলে যেতে। সাথে সাথে সবাই রুম থেকে বেরিয়ে চলে যায়। সাথে ইকবাল খানের ওয়াইফও। ইকবাল খান এবার ছেলের কাছে গিয়ে খুব শান্ত গলায় বললেন। রিল্যাক্স হও। কোথায় গিয়েছিলে এত রাতে? কি এমন হয়েছে? রোশান রাগে এক ঘুষি মারে থাই গ্লাসে, সাথে সাথে ভেঙে কয়েকশো টুকরো হয়ে গিয়ে পড়ে ফ্লোরে। মুহূর্তেই হাত কেটে ঝরঝর করে রক্ত পড়া শুরু হয়। রোশন ভয়ঙ্কর হুঙ্কার দিয়ে বলে উঠল। আদিলের সব ডিটেলস আনার ব্যবস্থা করো ড্যাড, কুইক। আমি কালকেই যেন ওর জীবনটায় আগুন লাগিয়ে দিতে পারি। আমার থেকে কেড়ে নেওয়া জিনিস নিয়ে আদিল শিকদার দিব্যি সুখে থাকবে। আমার এইটা দেখা লাগবে। ইকবাল খান ছেলের কাঁধে হাত রেখেই বলেন। টেনশন ফ্রি থাকো বেটা, আমি সব কিছুর ব্যবস্থা করছি ইমিডিয়েটলি। আদিল এবং ইরা বড় গাড়ি বিএমডব্লিউ গাড়ি করে শিকদার মহলে চলে এসেছে। যে গাড়িটা কিছুক্ষণ আগে আদিল ইরাকে গিফট করেছিল। ড্রাইভ করেছে আদিল, পাশেই বসে আছে ইরা ছোট্ট বিড়ালটিকে নিয়ে। এরা অদ্ভুত দৃষ্টি মেলে তাকিয়ে আছে আদিলের দিকে। এই তাকানোটা না চাইলেও বলে দিচ্ছে অনেক কিছু। আদিল নিজেও দেখছে ইরাকে বারবার। দুজনের চাওয়াটাও এক, পাওয়াটাও এক। তাহলে দেহের মিলনের কেন এত অপেক্ষা? ভালোবাসা হয় মন থেকে, কিন্তু ভালোবাসার ফিল করার জন্য পারস্পরিক মিলনের খুব প্রয়োজন। রাত 2টা। গভীর রাতে সূচনা। বাইরে ঘুটঘুটে কালো অন্ধকার, কুয়াশায় মোড়ানো চারদিক। বাইরে প্রবল ঠান্ডা স্রোতের বাতাস শিরশির করে প্রভাবিত হচ্ছে। আদিল এক সাইড করে গাড়ি রেখে ইরাকে নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করলো। শিকদার পরিবারের সবাই হয়তো গভীর ঘুমে আচ্ছন্ন, তাই আদিল এবং ইরা নিজেদের রুমে চলে যায়। দুজন কোন রকম নিজেদের ড্রেস চেঞ্জ করে বিছানায় গায়ে লিয়ে দিয়ে শুয়ে পড়লো। প্রায় রাত 3টার দিকে। নতুন ভোরের সূচনা ধরণীতে।
শিকদার মহলের প্রতিটি পুরুষ সহ শয়ে শয়ে বডিগার্ড, পুলিশ, প্রেস সবাই ভোটের কেন্দ্রে চলে গেছে, যেখানে নির্বাচনের আয়োজন করা হয়েছে। আদিল সহ আশরাফ শিকদার এবং বিপক্ষের দলীয়রা সবাই বসে আছে একসাথে। ভোট দেওয়ার জন্য শয়ে শয়ে লোক উপস্থিত হয়েছে। তাদেরকে যথেষ্ট সুবিধার সাথে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আশেপাশে পুলিশ কমিশনার থেকে শুরু করে ছোট ছোট পদের পুলিশ রয়েছে হাজার হাজার, নিজেদের দায়িত্ব পালন করছে নিষ্ঠার সাথে। হাজার হাজার বডিগার্ড রয়েছে, যাদের চোখে সন্দেহজনক কেউ পড়লে সাথে সাথে তুলে নিয়ে যাবে। সুষ্ঠু নির্বাচন সবারই কাম্য। আদিলকে অনেকটাই টেনশন করতে দেখে আশরাফ শিকদার মুখ টিপে টিপে হেসেই বললেন,